শাস্ত্র গ্রন্থ দেখলে খুলে বশিষ্ঠ সংহিতায় স্পষ্ট বলে সরস্বতী জন্মের পরে বলেছে ডাকিয়া যে হে ব্রাহ্মণগণ, আমি তোমাদের ধন কোন কারণে যেন আমি হিত জাতির হাতে না হই পতন। হিত জাতির হাতে যদি আমি একবার পড়ে যাই তাহলে আর রক্ষা নাই, আমার মান সম্মানও আর থাকবে না রে ভাই। যে সরস্বতী জন্মের পরে এই হিন জাতিকে ঘৃণা করে, সেই সরস্বতী আমাদের কি করবে কল্যাণ? জনম ভরে সরস্বতীর পুজো করে আমাদের ঘরে ছেলে মেয়েরা কোনোদিন শিক্ষিত হতে পারি নাই। গুরুচাঁদকে পুজো করে গুরুচাঁদের নীতি ধরে তবে আমাদের ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে আজ চাকরি বাকরি পাচ্ছে ঘরে। এগে শাস্ত্রের মধ্যে যা লেহার হয় তাতে কিন্তু বারবার আমার গল্প মনে উড়িয়ে যায়। একে কি সাটাম কি, আমি নাকি আমার আসরের ভিতরে সাটাম দিই। আমার আসরে যে কথা কই তা যদি সাটাম হয় রে বাবা, তাহলে এরা কেমন সাটাম দেয়? এই যে পুরাণের গল্প এ কেমন আপনারা তো আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, ও মাশা বললাম বোঝেননি আপনারা? আগে লেখিছে কি, হিরণ্যকশিপু সে এই পৃথিবীর ক্ষতি করবার তরে পৃথিবীকে ধরে নিয়ে রেখেছে জলের ভিতরে। তাহলে সে কার পুত্র? হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু তো হচ্ছে এই কশ্যপ ঋষির পুত্র। সেই কশ্যপ ঋষির পুত্র হয়ে এই পৃথিবীতে সে জন্ম নিয়ে পৃথিবীকে ধরে নিয়ে রেখেছে জলের তলে লুকিয়ে। আর সেই পৃথিবীকে রক্ষা করবার তরে ভগবান বিষ্ণু এসেছেন অবতারে। তিনি অবতার গ্রহণ করিয়ে করেছে পৃথিবীকে উদ্ধার। এমন আষাঢ়িয়ে গল্প বিশ্বাস করতে গেলি কি খাওয়া দরকার? যাচ্ছে কথা আর আমি কব না, আসরে দ্বারা এটা লোকে আমারে কবে না আমি ভালো না, ও দিয়ে আর কাজ নাই। আপনাদের কাছে একটা গল্প দিয়ে যাই, একে সাটামটা কেমন একটু ধারণা করবেন পরস্পর, যে একের উপর এক কতটা পরিমাণে বাড়তে পারে। তো সেই চিন্তা করিয়ে এক সাটাম দিয়ে যাবো আপনাদের দ্বারে, পুরাণের সাটামের মতো আর কি, আষাঢ়িয়ে সাটাম। একটা খাল এক গ্রামের মধ্যে দিয়ে বইয়ে যায়, তার দুই ধারে দুই পালোয়ান রয়। দুই পালোয়ান কিন্তু আবার বন্ধু। তারা আবার মনে মনে করে বিবেচনা, একজন আর একজনকে আড়াতি ফাললি কিন্তু খারাপ হয় না। এই চিন্তা ভাবনা করিয়ে এক পালোয়ান যায় আর এক পালোয়ানের দ্বারে, যাইয়ে দেখে ওই পালোয়ান বাড়িতে নাই। তখন এই যে পালোয়ান তার বাড়িতে যায়, সে মনে মনে ভাবে আমার এই তো একটু সুযোগ পাই। তো ওই যে পালোয়ান, দুই পালোয়ান যেহেতু বন্ধু, তাই ওই এক পালোয়ান আর এক পালোয়ানের বাড়িতে গেলি ঘরে ওই পালোয়ানের বউ ডাক দিয়ে বলে তারে যে আপনি আইসেন যখন দুটো খাওয়া দাওয়া করিয়ে যান। তা বলে হ্যাঁ খাওয়া দাওয়া তো করবো, আমরা নিতে তো নাই বাড়ি, তা যদি কটা সর্ষে দান তাহলে একটু স্নান করতে পারি। এখন ওই পালোয়ানের বউ মনে মনে ভাবছে তাই, যে সর্ষে দিয়ে স্নান করে এমন পালোয়ান তো দেখি নাই। এই চিন্তা করিয়ে ওটা শস্য আইনে দিছে তার দ্বারে। এখন এই পালোয়ান ওই পালোয়ানের বই ধারে সামনে ওই শস্য হাতে নিয়ে আঙুল দিয়ে প্রেসার দিয়ে তার দিয়ে তেল বার করিয়ে স্নান করিয়ে আইসে পালোয়ানের বোধ ধারে। পালোয়ানের বউ খাবার খ্যাতি দিয়ে মনে মনে চিন্তা করে তাই, আমার পালোয়ানের গায়ে তো মনে হয় এমন শক্তি নাই, সে তো কোনোদিন শস্য এরকম পেশাই করিয়ে স্নান করে না, তেল মাহিয়ে বাড়ি আসুক আজকে কব। এই পালোয়ান খাওয়া দাওয়া করিয়ে চলে গেছে বাড়িতে সারিয়ে। আর এই পালোয়ান যখন এসছে ঘরে ফিরে, তার বউ ডাক দিয়ে কয়, শোনো মহাশয়, তুমি তো বড় পালোয়ান, তোমার বন্ধু আছে যা করিয়েছে আজকে, আমার কাছ থেকে দুটো শস্য চাইয়ে নিয়ে হাতে তা পেশাই করিয়ে তেল বানাইয়ে স্নান করিয়ে তারপরে দুধে খাইয়ে গেছে বাড়ি। বুঝতে পারো, ওই যে পালোয়ান তুমি তার সঙ্গে লড়াই করতে চাও, খবরদার। এই পালোয়ান তো মনে মনে চিন্তা করছে তাই, যে আমার বন্ধু তো একেবারে খারাপ কার্য করে যায়নি, আমিও যাবো ওর বউর ধারে, একটা বীরত্ব দেখায় আসবো তারে। এই চিন্তা করিয়ে এই পালোয়ান পরের দিন সকালবেলায় গেছে ওই পালোয়ানের বাড়ি, যাই দেখো ওই পালোয়ান বাড়ি নাই। তা ওই পালোয়ানের বউ ডাক দিয়ে কয়, একটু চা খাইয়ে যাও দাদা, আইসেন এই সময়। তাই আমি খাবো, একটু দাঁত মাইজে বই। এই কথা বলার পরে ছিল এক বট গাছ ওই রাস্তার ধারে, সেই ডের এক টান দিয়ে তুলে তাই দিয়ে দাঁত মাজে। আর পালোয়ানের বউ তাকায় দেখে, ওরে বাবা রে, এত বড় বট গাছ এক টানে তুলিয়ে তাই দিয়ে দাঁত মাজিয়ে তারপরে কুলি করে। ওরে ভগবান রে,
এই ভালোয়ান তারপরে তার দ্বারা তো চা খাইয়ে বাড়ি যায়। এই পালোয়ানের বউ মনে মনে করে বিবেচনা, আমার পালোয়ানের গায়ে মনে হয় এতখানি শক্তি হতে পারে না। এই চিন্তা করিয়ে ওই পালোয়ান যেই আসে বাড়ির ভিতরে, ডাক দিয়ে তার বউ কয়, তোমার বন্ধু আইছিল সকাল বেলায়, সে আসিয়ে কি করেছে, ওই বট গাছ টানিয়ে তুলে নিয়ে তাই দিয়ে দাঁত মারিয়ে চা খাইয়ে যায়। তোমার গায়ে কি এতখানি শক্তি হয়? খবরদার তার সামনে লড়তে যাও বছর। এই পালোয়ান এই ফারেতে ডাক দিয়ে কয়, এই পালোয়ান, তোর গায়ে কত ক্ষমতা রে? বট গাছ তুলে দাঁত মারিয়ে আমার বৌরি ভয় দিয়ে গেছিস? আয়, আজকে আমি তোরে দেখাবো, আমরা দুইজনে মারামারি করবো, একটা কিছু হইয়ে যাবি আজকে। ওই পালোয়ান লাভ দিয়ে এই ফারে চলে আসে। আসার পরে দুইজনে বলে, চল আমরা যাই মারামারি করতি। তো মারামারি করে গ্রামের মধ্যে করলে তো আর কাজ হবে না, গ্রাম সুরা ভাঙিয়ে চুরে তছনছ হতে পারে। তাই ওই দুই বৃহৎ পালোয়ান জঙ্গলের মধ্যে গিয়ে যুদ্ধ করবে এই চিন্তা করে। দুইজনে এই চিন্তা করে চলে যায় বনের ভিতরে। বনের ভিতরে গিয়ে যুদ্ধ আরম্ভ করে। বলে, আমরা তো যুদ্ধ করব, এখন আমাদের যুদ্ধের ঠেলায় কতগুলো গাছপালা যে মরিয়ে যায় এর তো ঠিক নেই। তাই ভাই এক কাজ করি, আমরা ওই ওই যে একটা হাতি রয়েছে দাঁড়াইয়ে, ওই হাতিটারে ধরিয়ে নিয়ে ওর পিঠির পরে বসিয়ে পড়িয়ে আমরা কুস্তি লড়ি, তাহলে কিছু হবে না। মানে এই বড় ভালোয়ান তারা যে হাতির পিঠি ওঠে, সে হাতি কত বড় অতি হয় আপনারা একটু ভাবিয়ে দেখেন মহাশয়। তো সেই হাতির পিঠিয়ে উঠে দুইজনে মিলে কুস্তি লড়তে থাকে। এখন হাতির পিঠে উঠে দুইজনে কুস্তি করতে থাকে। এই সময় ওই জঙ্গলে এক বড় বট গাছ রয়। সেই বড় বট গাছের পরে এক ঈগল ফাঁকি বসিয়ে পড়িয়ে ওই দুই পালোয়ানের মারামারি কিন্তু দর্শন করে। ঈগল ফাঁকি মনে মনে চিন্তা করে, তাই আজকে 3 শিকার একসাথে পাই, এ তো ছাড়ার উপায় নাই। তাই ঈগল পাখি ওই চিন্তা করিয়ে ঘপাক করে ছো মারিয়ে ওই 3 ডেরে একসাথে ধরিয়ে নিয়ে উড়িয়ে যায়। আপনারা বসে আছেন যত সুদীজন আছে, চিন্তা করবেন একটুখানি মনে মনে, যে যে পালোয়ানরা শস্য হিসাই করতে পারে, যে পালোয়ান বট গাছ দিয়ে দাঁত মাছ দিয়ে পারে, সেই পালোয়ান হাতির পিঠে উঠে লড়াই করে, সেই হাতি সমেত পালোয়ান সমেত যে ঈগল ধরিয়ে নিয়ে উড়িয়ে যেতে পারে, সে কত বড় হয়। আচ্ছা, এ তো ঈগলে উড়িয়ে যাচ্ছে। এখন অবন্তী নগরের ভিতরে এক রাজকন্যা তার ছাদের ঘরে দাঁড়াইয়ে উপরে আকাশ দেখতেছে। রাজকন্যাটা কন্যা, একেবারে ছোট বাচ্চা। এখন তাকায় পরে আকাশ দেখছে যে সময়, এই সময় ঈগল ফাঁকি তার উপর দিয়ে উড়িয়ে যায়। এখন ঈগল ফাঁকি মেলা দূরে উড়িয়ে যাতে যাতে ওর পা অবাস হয়ে যাইয়ে হাতে পাত থেকে খুলে পড়িয়ে গেছে ওই হাতি সমেত ফালোয়ান দুটি। ফালোয়ান দুটি তো ঠিক হয়নি যে ওকে ঈগলে নিয়ে যায়। এই সময় ওরা ওই হাতির পিঠে উঠে মারামারি কিন্তু করতে তালে আসে। রাজকন্যা উপরে তো তাকায় দেখছিল। রাজকন্যা তাকায় দেখতে লাগলি ওই ফালোয়ান আর হাতি সমেত রাজকন্যা সোহের মধ্যে পড়ে, পড়িয়ে তা যায় আড়াইয়ে। রাজকন্যা দৌড়ে এসে তার বাবারে ডাক দিয়ে কয়, বাবা দেখো দিন আমার চোখে পড়িছে কি এই সময়। তাড়াতাড়ি তার বাবা খুঁজে খাইজে দেখার পরে দেখে চোখের মধ্যে নাই কিছু, এ তো আমরা খুঁজে পাই না রে। তাই মনে মনে করেছে বিবেচনা, মাইয়ের চোখে কি ঢুকিছে, এ তো বার করতে হবে, এ রাখলে তো ভালো কাজ হয় না। তাই এই চিন্তা করিয়ে গ্রামে খবর দিয়ে 12 জন জাল টানা জালিয়ারে ডাকিয়ে নিয়ে আসে। গগা জাল তো আপনারা প্রত্যেকে চেনেন, সেই গগা জাল 3 গাছি গগা জাল 12 জন জালিয়ারে দিয়ে নামাই দিছে মাইয়ের চোখের ভিতরে। সেই গগা জাল টানিয়ে সেই হাতি আর সেই পালোয়ান গুলোরে বার করে তার চোখের ভিতরে। মশায় আপনারা ভাববেন এই রাজকন্যা কত বড়, তার চোখ কত বড়, তার প্রাসাদ কত বড়, যে 12 জন পালোয়ান তার চোখের মধ্যে ঢুকে যাইয়ে জাল টানিয়ে ওই হাতিয়া পালোয়ান রে বার করে আনতে হয়। ওরে বাবা রে বাবা, এই যে পুরাণের মধ্যে ওইরকম গল্প। এই যে যদি বিশ্বাস না করতে পারেন, এই সাটাম আমি কইয়ে দিলাম, এটা কিন্তু সাটাম, আচার্য সাটাম। আর এই সাটাম শুনে যদি আপনাদের বিশ্বাস হয়, তাহলে বুঝতে হবে পুরাণের কথা হয়, আরে খাঁটি সত্যি কথা হয়। তাই কি বলবো আপনাদের কাছে, প্রশ্ন করেছে আমাকে সবার পাশে যে গুরুচাঁদ ঠাকুরকে কি কারণে বিদ্যাসাগর কয়, সে কথাটি খুলে যাবেন বলে মহাশয়। বিদ্যাসাগরকে কি কারণে বিদ্যাসাগর বলা হয় সেটি একটু খুলে যাবেন বলে যাবেন মহাশয়। আচ্ছা, বিদ্যাসাগর কি গুরুচাঁদরে বলা হয়? বিদ্যাসাগর তো বিদ্যাসাগর, বিদ্যাসাগর তো গুরুচাঁদরে বলা হয় না। হ্যাঁ, এইটা ঠিক যে জ্ঞানের দাতা, জ্ঞান দাতা বা জ্ঞানের দেবতা, এই যে নমশূদ্র কুলের উদ্ধার কর্তা আমার গুরুচাঁদ। গুরুচাঁদ গুণমণি
এই নমশূদ্রদের জ্ঞানের খনি, তিনি জ্ঞান করেছেন দান। এই নমশূদ্রকে উদ্ধারের পরে অন্য কেউ চিন্তা করে না রে, একমাত্র গুরু সাহেব এই জাতির করেছেন কল্যাণ। কি অমা, তাই না? তো আজ আমাকে প্রশ্ন করেছে যে আপনি গুরুজাতরে কি কারণে বিদ্যাদাতা বলে হন ধন্য? বিদ্যাদাতা যদি বলতে হয় তা বিদ্যাসাগরেই বলুন, কারণ বিদ্যাসাগরই সমস্ত কিছু করেছেন দান। তিনি সর্বশিক্ষা অভিযান করেছেন। ওরে অভিযান রে! আজ কিন্তু এই আসরের মধ্যে আমি খুলে বলে যাব। তো প্রথমেই করজোরে ক্ষমা চেয়ে নি যে সমস্ত বিদ্যাসাগরের ভক্তগণ এখানে রয়েছেন, সকলের পায় আমি কিন্তু মিথ্যা কথা বলছি না মহাশয়। শাস্ত্রে কি রয় সে কথা আমি আজ খুলে বলে যাব এই জায়গায়। বিশেষ করে বিদ্যাসাগরের জীবনী যে গ্রন্থগুলো আছে তা যদি আপনারা পড়ে দেখেন, আজ আমার কথা সমস্ত জানতে পারবেন। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ এই বইটি পড়লে পরে এই বইয়ের ভিতরে লেখা রয়েছে 542 থেকে 45 পৃষ্ঠায় বিদ্যাসাগর কিভাবে এই ছোট জাতির শিক্ষা যাতে বাড়তে না পারে সেই চেষ্টা করে। বিদ্যাসাগরের ভিতরে যথেষ্ট জাতাজাতি কলস ছিল রে বাবা, মেলা একেবারে তিনি ভালো টালো ছিলেন না। অবশ্যই তিনি যে কর্মগুলো করেছেন তাতে তাকে শ্রদ্ধা জানাতে হয়। তিনি বিধবা বিবাহ থেকে শুরু করে শিক্ষা অভিযান সমস্ত কিছুই করেছেন, কিন্তু সেটা যদিও তার স্বজাতির জন্য, কিন্তু করেছেন তো। তিনি 34টা 35টা বিদ্যালয় স্থাপন করেছেন, আমার অপূর্ব বাবা বলে গেলেন। এটা তো মিথ্যে কথা নয়, যে যেটা করিছে সেটা সত্যি কথা, এ তো স্বীকার করতেই হয়। বিদ্যাসাগরের ঋণের কথা যদি না স্বীকার করি তাহলে অনেকের মনে লাগবে ব্যথা। তাই তার ঋণের কথা স্বীকার করে গুরুচাঁদ ঠাকুর কি করেছেন বলে যাব এই আসল। আমার গুরুচাঁদ ঠাকুর তিনি কি করেছেন কল্যাণ, আর বিদ্যাসাগরই বা আমাদের এই সর্বশিক্ষা অভিযান করেছেন কিনা। আমরা যা চণ্ডাল জাতির মানুষ হয়ে যদি প্রশ্ন করি বিদ্যাসাগর আমাদের জন্য কি উন্নতি করেছেন, বিদ্যাসাগর আমাদের জন্য কি শিক্ষার ব্যবস্থা করেছেন, সেটা কি অন্যায় হয়? ও বাবা, আমরা জানতে চাই তিনি করেছেন। তার যে জীবনী গ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, সেই বইয়ের যদি আপনারা, আমি আবার বলি, 542 থেকে 545 পৃষ্ঠা যদি পড়েন, বিদ্যাসাগরের নিজের হাতের চিঠি রয়েছে তার ভিতরে, সেখানে দেখতে পারবেন তিনি কিভাবে এই শিক্ষার বিরোধিতা করছেন। প্রথমে যে বিষয়টি আমি বলবো আপনাদের ধারে শুনে রাখবেন, বসে আছেন যত নারী নরে, বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ লিখেছেন কে? বিনয় ঘোষ। তার যে বই, সেই বইয়ের 542 থেকে 45 পাতায় যদি আপনারা দেখেন খুলে, সেখানে যত তথ্য মেলে সেই তথ্য আজ যাব বলে এই ভরা আসরে। দেখুন, সেখানে আমরা দেখতে পাই 1859 সালে ইংরেজ সরকার ঘোষণা করেছেন সর্বশিক্ষা অভিযান। মাতৃভাষার মাধ্যমে সর্বশিক্ষা অভিযান চালাবার তরে তিনি বিদ্যাসাগরের কাছে ইংরেজ সরকার জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে আমি সেই তত্ত্বটি বলে যাব এই আসরে। 1859 সালে যে ইংরেজ সরকার শিক্ষানীতি প্রচলন করে, সেই সময়ের বাংলার গভর্নর ছিলেন স্যার জন পিটার গ্রান্ট। তিনি বিদ্যাসাগরের কাছে জিজ্ঞাসা করে এই জাতির শিক্ষা স্তরে কি করা যায় কল্যাণ, সর্বশিক্ষা অভিযান কিভাবে চালানো যায়। বিদ্যাসাগর সেই সময় কি উত্তর দেয় একটা চিঠির মাধ্যমে, সেটি বলে যাব এবার এই আসরে। বিদ্যাসাগর বলেছিলেন, এ দেশ এবং ইংল্যান্ডে এমন একটা অলীক ধারণা সৃষ্টি করা হয়েছে যেন উচ্চবর্ণীদের শিক্ষার ব্যাপক সাফল্য অর্জন করা গেছে। এখন নিম্নবর্ণের লোকেদের শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে, কিন্তু বিষয়টা যদি অনুসন্ধান করা হয় তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা দেবে। তাই আমার বিনীত অনুরোধ, শিক্ষা বিস্তারের একমাত্র উৎকৃষ্ট পন্থা হিসাবে সরকার সমাজের উচ্চবর্ণের মধ্যেও শিক্ষা সীমিত রাখুন। উচ্চ জাতের মধ্যে ব্যাপক শিক্ষার বিস্তার ঘটলেই শিক্ষানীতি সফল হবে। তো আসলে আছেন যত সুধীজনা, যিনি বলতে পারেন যে এই পিছিয়ে পড়া জাতির শিক্ষার দরকার নাই, উচ্চবর্ণের মানুষের যদি শিক্ষা দিতে পারি তাহলে সমাজে সবার উন্নতি হবে। ওরে ঠাউর রে, এই হচ্ছে বিদ্যাসাগর। আরে বিদ্যাসাগর দেখুন, একটা ভারী সুন্দর মজার কথা। বিদ্যাসাগর একটা সংস্কৃত পড়ার উপাধি, তিনি পড়াশোনা করে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। শুধু একা বিদ্যাসাগর যাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র নয়,
আরো অনেকে পেয়েছিলেন সে সময়। তাদের নামে বিদ্যাসাগর বললে কিন্তু তাদের কেউ দিছে না যায় না। বিদ্যাসাগর এইভাবে মার্ক মারা হইয়ে গেছে যে কেমন যেন বিদ্যাসাগর বললেই সবাই ভাবে মনে হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেছে। আসলে তা না। আপনাদের কাছে এবার আমি যাব বলে যে কিভাবে এই যে কায়স্থ জাতি, যারা শূদ্র জাতি, তারা এই কায়স্থ জাতিরা কিভাবে সংস্কৃত কলেজে পড়ার অধিকার পেয়েছিল। তারা সংস্কৃত কলেজে পড়ার অধিকার ছিল না এই কায়স্থ জাতি অর্থাৎ শূদ্র জাতির মানুষের। সংস্কৃত কলেজে অধ্যাপক তখনকার দিনে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর তাকে ইংরেজ সরকার জানতে চেয়েছিল যে এই কায়স্থদের ভর্তি করা যাবে কিনা এই স্কুলে। এ বিষয়ে তিনি কি বলেছেন আমি সেটি আপনাদের সামনে তুলে ধরব। যে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ যে বইটি, এই বইয়ের 442 পাতায় যে চিঠিটি রয়েছে বিদ্যাসাগরের স্বহস্তে লিখিত, আমি সেটি আপনাদের সামনে তুলে ধরি, একদম কোট আনকোট। সেই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 1851 সালে এডুকেশন ডিপার্টমেন্টের একজন অফিসার, যিনি এফএফসিএইচ যার নাম, তিনি বিদ্যাসাগরের কাছে একটি পত্রের মাধ্যমে জানতে চায় যে এই শিক্ষার উন্নতির তরে এই সংস্কৃত কলেজের ভিতরে শূদ্র জাতিকে ভর্তি করা যায় কিনা। সে সম্পর্কে বিদ্যাসাগর কি বলেছিলেন একটা দীর্ঘ চিঠির মাধ্যমে, সেই কথাটি বলে যাই এই আসরের ভিতরে। বিদ্যাসাগরের চিঠির সার সংক্ষেপ হলো, শাস্ত্র মতে শূদ্রদের কর্তব্য হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 উৎকৃষ্ট বর্ণের সেবা করা। মনুর কালের বিধান কায়স্থরা শূদ্র, তবুও এর নিয়ম তাদের ক্ষেত্রে পুরোপুরি কঠোরভাবে প্রযোজ্য নয়। গোড়া ব্রাহ্মণগণ আজকাল তাদের শাস্ত্র শিক্ষা ও দীক্ষা দিচ্ছেন। সংস্কৃত সাহিত্য পাঠ শূদ্রদের নিষিদ্ধ নয়, তারা কেবল পবিত্র ধর্মগ্রন্থ পড়তে পারবে না। বর্তমানে প্রচলিত নিয়ম কানুন অনুসারে বৈদ্য জাতি সংস্কৃত কলেজে পড়ার অধিকারী। রঘুনন্দন স্মৃতি মতে বৈদ্যরাও শূদ্র, কায়স্থদের তুল্য। বৈদ্য জাতির মতো কায়স্থদেরও সংস্কৃত কলেজে পড়তে দিতে আমার আপত্তি নেই, তবে কায়স্থ ছাড়া অন্য নিম্নবর্ণের লোকেদের এই কলেজে ভর্তিতে আমার আপত্তি আছে, কারণ জাতির সিঁড়িতে তারা অনেক নিচে এবং সম্ভ্রান্ত নয়। তাদের ভর্তি করলে এই মহাবিদ্যালয়ের মান ও মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে আমি আশঙ্কা করি। পরিশেষে জানানো দরকার যে কায়স্থদের এই কলেজে ভর্তির প্রস্তাবে এখানকার পণ্ডিতরা ঘোর খাপ্পা, এটা তাদের আদৌ মনোপুত নয়। কায়স্থদের এই সংস্কৃত কলেজে ভর্তি করলে পরে তাতে এই যে ব্রাহ্মণ সমাজ, তারা কিন্তু খুশি হয় না এই সমাজের ভিতরে। তাদের খুশি করবার পরে বিদ্যাসাগর চিন্তা করে মনে মনে করেছেন বিবেচনা যে কায়স্থদের ভর্তি করা যায়, কিন্তু অন্য জাতিরই কোনো মতে নয়, কারণ জাতির সিঁড়িতে তারা বহু নিচে। যে জাতির জটা কলে বিদ্যাসাগর ঘুরে চলে, সেই বিদ্যাসাগরকে আমরা কি করে প্রাতঃস্মরণীয় বলতে পারি? অন্তত এই নিম্ন সম্প্রদায়ের মানুষ যারা বিদ্যাসাগরের উন্নতির কতটুকু পেয়েছে তারা। শুধু এটা নয়, এরপরে দেখা যায় সুবর্ণ বণিক যারা দাবি তুলল, তারা যে আমরাও তো কম কিসে কায়স্থদের থেকে, তাহলে আমরা কেন সংস্কৃত কলেজে ভর্তি পারবো না? এই বিবেচনা করে তারা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে সাড়া দিয়ে ইংরেজ সরকার তাদের কাছে বলে যে তোমাদের বিদ্যালয়ে ভর্তি করার একটা ব্যবস্থা করছি। তাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে বিদ্যাসাগরকে পুনঃস্মরণ করে তাকে করেছেন আহ্বান, তার কাছে আহ্বান করে তার কাছে জানতে চেয়ে করেছে চিঠি পত্র লিখন। সেই পত্রের জবাবে বিদ্যাসাগর কি লেখে সেইটিও এখন বলে যাব এই আসরে। 1855 সালে 29শে নভেম্বরে সুবর্ণ বণিকরা যখন আন্দোলন করে সংস্কৃত কলেজে ভর্তি হবার পরে, সেই সময় বিদ্যাসাগর কি আজ্ঞা দেয় তার চিঠিতে কি লেখা হয় সেটি বলে যাব এই আসরে। 1851 সাল পর্যন্ত ব্রাহ্মণ এবং বৈদ্য জাতিকে এই কলেজে ভর্তি করা হতো। তারপর শূদ্র জাতের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত জাতি কায়স্থদের এখানে পড়ার সুযোগ দেওয়া হয়। পরে 1854 সালে কলেজের দ্বার
সম্ভ্রান্ত সমস্ত জাতির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আবেদনকারী সুবর্ণ বণিকদের সংস্কৃত কলেজে ভর্তি করা যাবে না। এটা সত্যি কথা। এই জাতির অনেকেই কলকাতায় খ্যাতিনামা এবং জনপ্রিয়। তাহলে কি হয়, জাতের সিঁড়িতে তারা অতি নিচুতে। ছোট জাতের লোকেদের সংস্কৃত কলেজে প্রবেশ অধিকার এখানকার পণ্ডিতদের মনোপীড়া এবং অখ্যাতির কারণ হবে। কলেজের জনপ্রিয়তা ভীষণভাবে হ্রাস পাবে। যত উদারতা সহানুভূতি সম্ভব আমি পূর্বেই দেখিয়েছি, এরপরে আর নয়। কলেজের দ্বার আবেদনকারী প্রার্থীদের জন্য খুলে দিতে আমি রাজি নই। পারলে আমি খুশি হতাম। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ 544 থেকে 45। আমার কথায় লক্ষ্য করে দেখেছেন এই আসরে আমি গ্রন্থের লাইন হুবহু কোট আনকোট পড়লাম আপনাদের সামনে। যা লেখা আছে ওই বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের মধ্যে, বিদ্যাসাগর যে চিঠি নিজ হাতে লেখে ওই গ্র্যান্ড পিটারকে, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সেখানে যা লেখা রয় সেই কথা আমি বলি। এই আসরে এটি আমার কথা নয়। এতে পুরোপুরি ভাবে বোঝা যায় বিদ্যাসাগরের যে শিক্ষা আন্দোলন সেটি তার স্বজাতির জন্য, উচ্চ বর্ণের মানুষের জন্য, নিম্ন জাতির মানুষের জন্য নয়। অথচ আমার গুরুচাঁদ ঠাকুর জ্ঞানের মশাল হাতে নিয়ে ঘুরেছে প্রতিটি জাতির দ্বারে দ্বারে, সকলকে দিতে সেই জ্ঞানের মশাল থেকে একটুখানি জ্ঞানের আলো। সেই জ্ঞানের আলো যদি একবার ভিতরে স্ফোটিত হয়, অজ্ঞান তবে দূরীভূত হয়। সেই অজ্ঞানকে দূর করবার তরে গুরুচাঁদ বাণী কে বা মনে রাখতে না রে, সকলেই তার কথা বলে এবং সবাই তার কথা মনে পড়ে। গুরুচাঁদ ঠাকুর বলেছেন বারে বারে, পৃথিবীতে ভরিয়ে দিতে নিজ জাতি নাম, অবিরাম আন্দোলন নাহিক বিশ্রাম। শ্রী শ্রী গুরুচাঁদ চরিতের পাতে যদি আপনারা লক্ষ্য করেন, লেখা পাবেন, তাতে লেখা রয়েছে গুরুচাঁদ ঠাকুরের বাণী। তিনি আরো বলেছেন, মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে, বিদ্যা শিক্ষা স্বজাতিকে দেবে ঘরে ঘরে, বিদ্যাহীন নর যেন পশুর সমান, বিদ্যার আলোকে প্রাণে জলে ধর্ম জ্ঞান। বারে বারে বলি আমি তোমাদের ঠাই, বিদ্যাহীনের গতি কোনো কালে নাই। আপন সন্তানে যেই বিদ্যা শিক্ষা দেয়, পিতৃপুরুষের আশীর্বাদ সেই পায়। দেশবাসী সবে ডাকি প্রভু বলে বাণী, আমার বচন শুনো জ্ঞানী গুণী ধনী। বাঁচি কিংবা মরি প্রাণে তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষা যদি পায় মোদের সন্তান, শিক্ষা ছাড়া এ জাতির না হবে কল্যাণ। শিক্ষা শেষে এই ভাব এসেছে অন্তরে, বিদ্যার সমান কিছু নাহিক সংসারে। যাগ যান ধন মান তাতে ক্ষতি নাই, সব দিয়ে এই দেশে স্কুল রাখা চাই। আরো বলি গৃহজনে যে কার্য করিবে, সন্তান সন্ততিগণে বিদ্যা শিক্ষা দিবে। গুরুচাঁদ ঠাকুর আমার আরো বলেছেন, ছেলে মেয়েকে দেবে শিক্ষা, প্রয়োজনে করবে ভিক্ষা। বাঁচি কিনা বাঁচি তাতে ক্ষতি নাই, ছেলে মেয়েকে শিক্ষা দেবে এই আমি চাই। আমার গুরুচাঁদ ঠাকুরের বাণী রে বাবা, শুধু বাণী নয়, তিনি তার জীবন দশায় ৩,৯৫২টি বিদ্যালয় স্থাপন করেছেন, যা কালের টানে আজ হয়তো দূরীভূত হয়ে গেছে বর্ণ সমাজীদের পেশারের কারণে। তা হয়তো মানুষ আজ ভুলতে বসেছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি গুরুচাঁদ ঠাকুর কোন ডিপার্টমেন্টের কোন জায়গায় কত বিদ্যালয় স্থাপন করেছিলেন, সেটা আগে একটু জানার প্রয়োজন আছে। 1931 সালের পরিসংখ্যান অনুযায়ী যেটি ইতিহাসে দেখতে পাই, ঢাকা ডিভিশনে 1067টি বিদ্যালয় এবং প্রেসিডেন্সি ডিভিশনে 569টি এবং বর্ধমান ডিভিশনে 246টি এবং অন্যান্য ডিভিশনে 2070টি, মোট 3952টি বিদ্যালয় স্থাপন করেছিলেন আমার গুরুচাঁদ ঠাকুর। তো আমার এই যে গুরুচাঁদ ঠাকুর, যিনি এত বিদ্যালয় স্থাপন করেছেন এবং প্রতি জাতিকে উদ্ধারের তরে ব্যবসার থেকে শুরু করে সমস্ত কর্ম তিনি শিখিয়েছে নিজ হাতে, সন্তানের ন্যায় কোলে করে যাদের মানুষ করেছে বুকে ধরে, তাকে আমরা কি ভুলতে পারি রে বাবা?
বিদ্যা আমাকে দান করেছে কে? আমার কাছে বিদ্যাসাগরকে, আমার কাছে জ্ঞানের দেবতাকে, আমার গুরুচাঁদ ছাড়া আর কেউ কি বলা যায়? শাস্ত্র গ্রন্থ দেখলে খুলে বশিষ্ঠ সংহিতায় স্পষ্ট বলে, সরস্বতী জন্মের পরে বলেছে ডাকিয়া যে হে ব্রাহ্মণগণ, আমি তোমাদের ধন, কোন কারণে যেন আমি হিত জাতির হাতে না হই পতন। হিত জাতির হাতে যদি আমি একবার পড়ে যাই তাহলে আর রক্ষা নাই, আমার মান সম্মানও আর থাকবে না রে ভাই। যে সরস্বতী জন্মের পরে এই হিন জাতিকে ঘৃণা করে, সেই সরস্বতী আমাদের কি করবে কল্যাণ? জনম ভরে সরস্বতীর পুজো করে আমাদের ঘরে ছেলে মেয়েরা কোনোদিন শিক্ষিত হতে পারি নাই। গুরুচাঁদকে পুজো করে, গুরুচাঁদের নীতি ধরে তবে আমাদের ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করে আজ চাকরি বাকরি পাচ্ছে ঘরে ঘর। শুধু একমাত্র গুরুচাঁদ আমার এই বাংলার বুকে আন্দোলন করে এই পিছিয়ে পড়া মানুষ ভারতীয় মূল্যবাসীদের উন্নতির তরে তিনি করেছেন কল্যাণ। ভারতের বাইরে আরো অনেক মনি ঋষি হয়, তার মধ্যে থেকে যার কথা অবশ্যই বলতে হয় তিনি হচ্ছেন বাবা সাহেব বি আর আম্বেদকর, যার অবদানও ভোলা দায়। ভারতবর্ষে তার কারণে বহু উন্নতি হয়। যাই হোক, আমরা যেহেতু গুরুচাঁদ ঠাকুরের কথা বলছি এই আসরে, তাই আম্বেদকরের কথা দরকার নেই এখন আরে। কারণ কি আম্বেদকরের কথা বলতে গেলে তারও আসর প্রয়োজন পড়ে। কারণ কি আম্বেদকরের কথা যদি বলা শুরু করতে হয় তাহলে একটুখানি সময় আর হবে না রে মা। ওমা না, বলা যায় না, বলতে গেলে এক কথা করতে গেলে আর দিকে যায় না, বুঝতে হয় মা আমার। তো অনেক সিরিয়াস কথা, অনেক কটু কথা আমি বললাম, আমার কথাতে কেউ কিন্তু প্রাণে আঘাত নেবেন না। শাস্ত্রে কি আছে আমি সেইটা বলে গেলাম আপনাদের কাছে, গ্রন্থে কি আছে সেইটা বলে গেলাম আপনাদের কাছে। আমরা দেখতে পারি বিদ্যাসাগরের মধ্যে জাতি গৌরব ছিল প্রচুর। তার নিজের চিঠি লেখা, যে চিঠি, সেই চিঠির মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এরা জাতির সিঁড়িতে প্রচুর নিচে, অর্থাৎ নিচু জাতি, তাই এদের সংস্কৃত কলেজে ভর্তি করা যায় না। আচ্ছা, তার লেখা, তার যে তৈরি করা স্কুল, সেই স্কুলে কি এই নিচু জাতির কোনো ছাত্র ভর্তি পারে? এ কি মনে হয় আপনাদের অন্তরে? তাই আজ এই আলোচনা করতে গিয়ে আমি ছন্দ ছেড়ে দিয়ে অনেক কথা বলে ফেললাম এই আসরে, কেউ মনে দুঃখ নেবেন না। বাবা অপূর্ব, আশা করি তুমি বুঝতে পারিস বাবা যে কি কারণে গুরুচাঁদ ঠাকুরকে বিদ্যাদাতা আমরা বলে থাকি, বিদ্যাসাগর বলি না। বিদ্যাসাগর তো একটা সংস্কৃতি উপাধি মাত্র, সেই উপাধিকে ধারণ করবার পরে বিদ্যাসাগর যথেষ্ট চেষ্টা করে। তিনি পড়াশোনা করে পেয়েছিলেন এই উপাধি, একা তো আর ঈশ্বরচন্দ্র পাই নাই এই উপাধি। কি ও বাবা, তাই না নাকি? বিদ্যাসাগর উপাধি পেয়েছে অনেকেই, তার মধ্যে থেকে ফেমাস হয়ে গেছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাকে বিদ্যাসাগর বললেই সবাই আগে তারে চেনে। এই জন্য আমাদের এই পতিত জাতির উদ্ধারের পরে যিনি শিক্ষা বিস্তার করে ঘরে ঘরে শিক্ষা করেছেন দান, তিনি আমার প্রভু গুরুচাঁদ। সে ছাড়া আর কেউ কিন্তু আমাদের জন্য কর্ম করি নাই। আজকের আলোচনা থেকে আশা করি সেটা বুঝে গেছেন এই আসরে যত বসে আছেন গুণীজনা। তাই আমার আর বেশি কথা বলে কার্য নাই। এবার আমি প্রথম আসর ছেড়ে দিয়ে যাই, দ্বিতীয় আসরে অপূর্ব এসে কি করে আলোচনা, তারপরে দাঁড়িয়ে আমি করব আবার পুনরায় ব্যাখ্যা এবং আলোচনা। তবে আর বেশি কথা বলে কার্য নাই, সুর ও ছন্দে একটি গান গেয়ে শোনাই।